করোনার সময় আমার মা হসপিটালে, তার কাছে আমি 1 লাখ টাকা লোন চেয়েছি। সে দিল, ঠিক মতোই দিল। কি দেওয়ার পর না আবার না চাইলো আমার কাছ থেকে, মানে পরের দিনই না কয়েকদিন পরে, কয়েকদিনের পরে বা হয়তো বা 1 মাস পর 2 মাস পর, সে কিন্তু জানে যে আমি দিয়ে দিব। কারণ তার কাছ থেকে আমি এমনও সময় গেছে আমি 5-7 লাখ টাকা নিচ্ছি, তাকে দিয়ে দিছি 2 বছর 1 বছরের মধ্যে আমি টুকরো টুকরো করে দিছি, মানে গায়ে লাগেনি। সে নিচ্ছে, সে জানে আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তার ফ্যামিলির সাথে আমি জড়িত, সে আমার ফ্যামিলির সাথে জড়িত, আমি নামটা বলছি না। 1 লাখ টাকা নিছি, ওই 1 লাখ টাকা সে আমাকে 1 দিন না 3 দিন চাইছে। চাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে সে কি আমার ফ্রেন্ড। তখন আর ফ্রেন্ড জিনিসটা না আমার মধ্যে না ঘৃণা চলে আসলো। মানে সে কি ছোটবেলার বন্ধু? ছোটবেলার বন্ধু। মনে কর আমার টাকা বা তার টাকা, এটা আমি কখনো ছোটবেলায় কখনো হিসাব করি, ওই হিসাবগুলো করি না। আমি একটা কিছু কিনছি, আমি তার জন্য নিয়ে গেছি। আমি আজকে এই রান্না করছি, তার বাসায় পাঠাইছি, সে আমার বাসায় পাঠাইছে, এরকম সম্পর্ক। কিন্তু সে আমার কাছ থেকে 1 লাখ টাকা পর হয়ে গেছে, হ্যাঁ, সে চেয়ে ফেললো। তার কিন্তু কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, তার মানে 1 লাখ টাকা না পেলেও কোনো অসুবিধা নাই। সে আমাকে এই মুহূর্তে 5 লাখ টাকাও দিয়ে দেয়, তার কোনো সমস্যা নাই। তখন আমি, এটা তো ফ্রেন্ড না, এরা আমাকে ফেক, এরা আমাকে ইউজ করছে। মানে আজকে আপনার নামটা কাছে বলে তারা আপনাকে ইউজ করেছিল, আজকে যেহেতু বদনাম এসেছে তার চলে গেছে। চেনে না। আরে কি কই, আমার তো বেস্ট ফ্রেন্ড, আমাকে তো বিপদের সময় কেউ সাহায্য করো নেই। এই গৌতম, আমি আছি, তোমার যদি কিছু লাগে আমাকে বইলো। ওই যে আমি বললাম দুলালদা আমাকে হেল্প করছে, এই সেই সময় সাপোর্ট দিয়ে গেছে, বাজার থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে, দাদা টাকা লাগবে আপনি আমার কাছ থেকে নেবেন। সে কিন্তু মাত্র 7 দিনের পরিচয় আমার, স্টিল নাও এখনো আমার সাথে জড়িত সে। কিন্তু ওই যে আমার বেস্ট ফ্রেন্ড গুলো, ওগুলোর সাথে কিন্তু আমার এখন আর ওইটা নাই। আছে, কেমন আছেন, ভালো, ব্যাস শেষ। দেখা হল, কি অবস্থা, ভালো, ব্যাস শেষ। ওই যে মন থেকে যে একটা করার, এটা আর আসে না এখন। এই করোনার সময় আমি যখন মা হসপিটালে, তখন কিন্তু অপুর সাথে আমার কোনো কথা নাই, কোনো কথা। তখন তো আমার ওই ফেক নিউজ গুলোর জন্য অপু চুপ হয়ে গেল, আমিও চুপ হয়ে গেলাম। আর তখন আমাদের সবারই মোবাইল কল রেকর্ড করা হচ্ছিল। পরবর্তী অপু না রেকর্ড করলে সমস্যা ছিল না, কারণ আমি তো চোর না, আমার তো ভয় নাই। কিন্তু আমরা আসলে মন থেকেই কারোর সাথে আর কন্টাক্ট করিনি, কারণ কোথাও আমরা বের হতে পারছিলাম না, কাউকে মুখ দেখাতে পারছি না। বলবো একটা, এখন হয় কি বলে একটা হয়ে যায় আরেকটা কথা, যে এখন কথা বলছি তোমার সাথে, এইটা দেখা যাবে আর একটা নেগেটিভ হয়ে গেছে। অপুকে আমি ফোন দিচ্ছি, অপু ফোন ধরেই নাই। 2 দিন ফোন দিয়ে মা হসপিটালে, অপুকে হয়তো বলবো আমি, যে অপু আমাকে কিছু টাকা লাগবে, আমাকে একটু লোন দে। কারণ ওর সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়ে গেছে, ও আমার কাছ থেকে নিচ্ছে, আমি নিচ্ছি, মানে এরকম। অপু ফোন ধরছেই না। আমি চিন্তা করলাম অপু কি আমাকে ইগনোর করছে এই বদনামের কারণে। হতেই পারে, কিন্তু এটা না হওয়ার কোনো কারণ নাই। নিজেকে সহ্যই নিলাম। এখানে মা হসপিটালে, এই দিক দিয়ে বাড়িস, তুমি জানো না আমার শালার বিয়ে, না শালার বিয়ে যেতে পারছি, আমরা একটাই শালার বিয়ে যেতে পারছি না, বউ বাচ্চাকে পাঠাতে পারছি, তার মধ্যে করোনা, তার মধ্যে মা হসপিটাল, আবার কাজও নাই, হাতে টাকা নাই। টাকা থাকলে তো বিন্দাস, যে টাকা আছে ম্যানেজ করে নেবো সবকিছু। পরবর্তীতে আমি বিয়ের দিন গেলাম, আমি একটা রুমের মধ্যে বসে আছি বিয়ে বাড়িতে, হঠাৎ করে খবর আসলো মার অবস্থা ভালো না। সেই শ্বশুরবাড়ি থেকে ওই বিয়ের গাড়ি নিয়ে আমি হসপিটাল চলে আসলাম, বায়োড্রিম হসপিটালে, ঢাকায়। তখন আমি ছিলাম নরসিংদীর ওদিকে। আসার পরে আমি যখন মাকে দেখলাম, মার মুখে মাস্ক দেয়া, তখনও কিন্তু উনি জীবিত। তখন ওনাকে বললো এই হসপিটালে রাখা যাবে না, ওনাকে অন্য হাসপাতালে ট্রান্সফার করতে হবে। আমার ওকে ডান, কি হয়েছে, বলে ওনার করোনা। তো করোনা হলে তো বায়োড্রিমে রাখে, আমি যতটুকু জানি, না রাখবে না। এই বায়োড্রিম হসপিটাল থেকে আমাকে আরেকটা ট্রান্সফার করালো, ওখানে যান। ওখানে গেলাম, ওখানে সব ফেক। ওখানে আমি 80,000 টাকা, 2 ঘন্টার মধ্যে আমি 80,000 টাকা দিলাম, ফেক, কিচ্ছু না। কলাবাগান, নাম বলতে চাচ্ছি না। ওই হসপিটালে কিচ্ছু না। ওখান থেকেও আমাকে বলতেছে রোগী নিয়ে যেতে হবে। আরে ভাই কি রোগী, আর বলতেছে যে 1-2 ঘন্টা থাকবে আমাদের কাছে, কি বলে ওই যে গ্যাস, যেটা অক্সিজেন, যেটা ওটা নেই। কিন্তু ওটা তুমি করোনার জন্যই তো হসপিটাল, তাহলে অক্সিজেন থাকবে না কেন? যাই হোক, ওরা ওই পয়সা খেটে
তখন আমাকে বের করে দিল। পরবর্তীতে আমি মাকে দিয়ে চলে গেলাম এভার কেয়ারে যাওয়ার পরে এভার কেয়ারও সিট নেই, অনেক কষ্ট টষ্ট করে একটা রুম পেলাম, ওখান থেকে ছেড়ে দিল। ছাড়ার পরে আমি নারায়ণগঞ্জ হসপিটালে নিয়ে আসলাম, বাসার কাছে। আমি কোনো জায়গায় কোনোই পাচ্ছি না, অ্যাম্বুলেন্স দিয়ে খালি ঘুরছি, সব ভাই বোনরা কিন্তু অ্যাম্বুলেন্সে। বাঁচাতে তো হবে রুগীকে। নিয়ে গেলাম, ডাক্তারগুলো খুব ভালো ছিল, খুবই ভালো ছিল, কিন্তু ডাক্তার আমাকে একটা কথা বললো, দাদা আপনি আর আশা রাখেন না, যে আপনি আল্লাহর কাছে ভরসা রাখেন। তখন আমি আর কি করব, কি বলবো, সব ভাই বোন ছিলাম, সবাই ছিলাম, সব কিছু। এই রাতে সন্ধ্যা 7টায় মারা গেল। মা লাশ বের করলাম, তখন আমরা শ্মশানে যাচ্ছি। এর মধ্যে ভাবলাম অপুকে ফোন দিয়ে একটা দেখি ও ফোন ধরে কিনা। অপুকে ফোন দিলাম, অপু ফোন ধরলো। ধরার পর আমি বললাম যে অপু, মা আর নেই। বলে দাদা আমি তোমাকে কি সান্ত্বনা দিব, আমার মাও আমার পাশে, লাশে আমি দেশে যাচ্ছি, বগুড়া যাচ্ছি। আমরা সেই সময় নিউজও দেখেছি যে একই দিন সময়ে অপুর মা মারা গেছে 4টার সময়, আমার মা মারা গেল 7টার সময়, একই দিনে। আর আমার মা, অপুর মা ছিল মনে কি 2 বোন, আমার বাসায় ওরা গিয়েছে, একটা ফ্যামিলি আর সম্পর্ক হয়েছে। মানে এই দিনগুলোর জন্য না আমি মানে কি বলবো, বলার ভাষা নেই।